এখন হচ্ছে আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি পড়ছি, একটু শুনবেন, শুনলেই কৃতজ্ঞ থাকবো। শুনছি। পশ্চিমের শিক্ষা, সভ্যতা ও ভাবধারা আমাদের দেশে এনেছে নতুন আবেষ্টন। তার ফলে অভাবনীয় পরিবর্তন ঘটেছে আমাদের কর্মে এবং চিন্তায়। এতকাল নারীকে আমরা শুধুমাত্র পুরুষের আত্মীয় রূপে দেখেছি, সে আমাদের ঠাকুমা, দিদিমা, মাসি, পিসি, দিদি, বৌদি কিংবা শালিকা। কিন্তু জননী, জায়া এবং অনুজা ছাড়াও যে নারী যে আরো একটি অভিনব পরিচয় আছে, সে সম্পর্কে আমরা বর্তমানে সচেতন হয়েছি। তার নাম সখী। তার নাম কি? সখী। আগে তো একটা ছিল যে মানুষ হচ্ছে গিয়ে তাকে বলতে কি, কারো দিদিমা হবে, পিসি হবে, মা হবে, হ্যাঁ, শালিকা হবে, কিন্তু এখন কি হয়েছেন তিনি? সখী। পড়ছি আরো, দেখেন। রাজমাতার চাইতে রাজরানীর মর্যাদা হলো অধিক। সংসারে কর্ত্রী হলেন জননী, নয় গৃহিণী। ছেলেরা মায়ের কোল ছেড়ে বইয়ের আঁচলে আত্মসমর্পণ করল। কথা সত্যি নাকি মিথ্যা? সত্যি। এই যুগের পুরুষের কাছে ঘরের চাইতে বাইরের ডাক বেশি। সে 10টা 5টায় অফিসে যায়, কারখানায় খাটে, শেয়ার মার্কেটে ঘোরে। তাই এই যুগে সহধর্মিণীর চাইতে সহকর্মিণীকে নিয়ে বেশি রোমান্স লেখা হয়। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ব্যাপার না নাকি? দেখেন, বইটা লিখেছে, আই থিংক ইটস বিন রিটেন অন প্রবাবলি অন বিফোর 1947 ইন দিস ডিউরিং দিস আওয়ার। তাই এই যুগে সহধর্মিণীর চাইতে সহকর্মিণীকে নিয়ে বেশি রোমান্স লেখা হয়। পুরুষের জীবনে আজ গৃহ ও গৃহিণী প্রয়োজন সামান্য। যারা চাকরিজীবী তারা দেখি খুব নিজেকে ফিল করছে। সে পত্নীর চাইতে, দেখেন তারপর কি বলছে, তার খাওয়ার জন্য আছে রেস্তোরাঁ, শোয়ার জন্য হোটেল, রোগে পরিচর্যার জন্য হাসপাতাল ও নার্স। সন্তান সন্ততিদের লালন পালন ও শিক্ষার জন্য স্ত্রীর যে অপরিহার্যতা ছিল, বোর্ডিং স্কুল এবং চিলড্রেন্স হোমের উদ্ভব হয়ে তারও সমাধান হয়েছে। রাইট? তাই স্ত্রীর প্রভাব ক্রমশ সংকুচিত হয়ে ঠেকেছে এসে সাহচর্যে। সে পত্নীর চাইতে বেশিটা বান্ধবী। সে কর্ত্রীও নয়, ধাত্রীও নয়, সে হচ্ছে সহচরী। তাই স্বামীর গুরুত্ব এখন প্রধানত কর্তা রূপে নয়, বন্ধু রূপে। এদেশে পুরুষের জীবনে এবার আবির্ভূত হয়েছে সখী, নারীর জীবনে সখা। বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারছেন না? এই হচ্ছে এই যে তার মানে এই যে আধুনিক যুগে আমরা যে এই আমূল একটা পরিবর্তন দেখছি, এবং যাযাবর যে আমাদেরকে খটিয়ে খটিয়ে দেখিয়ে দিচ্ছেন এবং খুব চমৎকারভাবে দেখাচ্ছেন। দেখেন, এই কথাটা খুবই বাস্তবিক, যে আপনার পরিচর্যার জন্য এখন আপনি কোথায় যাচ্ছেন? হাসপাতাল আছে, নার্স আছে, সব আছে। এবং বাচ্চাদেরকে দেখাশোনার জন্য এখন আছে কি? চিলড্রেন্স হোম, রাইট? ডে কেয়ার যেটাকে আমরা বলি, বোর্ডিং স্কুল আছে। এখন আর বাচ্চাকে হচ্ছে কি বাবা মার সাথে রাখতে হচ্ছে না, কারণ বাবাও ব্যস্ত থাকে। মায়ের আছে সখা, আর বাবার আছে কি? সখী। হ্যাঁ, জাস্ট ফ্রেন্ড, নাইস এন্ড অ্যাট্রাকটিভ। আচ্ছা, তো এখন ঠিক তেমনি আমরা শেষ করছি। আমরা হয়তোবা আপনারা এই বইটা অবশ্যই পড়ে নেবেন। ছোট্ট একটা উপন্যাস। আমার মনে হয় এই বইটা পাওয়াটা হচ্ছে কি একটু দুষ্কর্য হতে পারে, বাট পাবেন, খুঁজলে পাবেন। রকমারি তো আছে মনে হয়, যাযাবরের দৃষ্টিপাত, পড়ে নেবেন। ঠিক এই উপন্যাসটাতে শেষে এসে আমরা একজন মানুষের সাথে পরিচিত হই। ব্যক্তিটার নাম হচ্ছে আধার কার্ড। ব্যক্তিটার নাম কি? কথা বলেন না, একটু কথা শুনি, আমরা শেষ করি। ব্যক্তিটার নাম কি? আধার কার্ড। তো ব্যক্তিটা তিনি যার সাথে হচ্ছে গিয়ে আবিষ্ট হন, যে সখীর সাথে, সে সখীর নাম হচ্ছে সুনন্দনা। তো সুনন্দার সাথে সে যখন আবিষ্ট হয়, সেই ক্ষেত্রে পরবর্তীতে দেখা যায় সে হচ্ছে somehow he feels betrayed, he has been betrayed, এবং সে হচ্ছে কি সারা জীবন হচ্ছে আর বিয়ে করেনি সুনন্দার জন্য। আসেন, এখান থেকে কয়েকটা লাইন পড়ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। প্রত্যেক মানুষের জীবনে বোধহয় এমন কতগুলি দুর্বল মুহূর্ত আসে যখন সে মস্তিষ্ক উপেক্ষা হৃদয় দ্বারা বেশি চালিত হয়। এমন এক দুর্বল মুহূর্তে আধার কার্ডের পূর্ব ইতিহাস উদ্ঘাটিত হলো একান্ত অপ্রত্যাশিত রূপে। আমরা এই লাইনটা থেকে এতটুকু বুঝতে পারছি যে আধার কার্ডের অবস্থাটা খুব বেশি ভালো না। সে হচ্ছে কি সুনন্দাকে খুব বেশি পছন্দ করত,
এবং পছন্দ করার পরে গিয়ে যে সমস্যাগুলি হয় সেই সমস্যাগুলি নিয়ে ঠিক যেরকম আপনারা শশী আর কুসুমের ভিতর দেখেছেন, ঠিক শশী আর কুসুমের একটা মডার্নাইজ ভার্সন হচ্ছে গিয়ে আধার কার্ড আর সুনন্দা। বুঝা গেছে? তো আপনি যখন সুনন্দা আধার কার্ডকে বুঝবেন, আপনি কুসুম আর শশীকে আরো ভালোভাবে বুঝবেন। চলেন আমরা একটু পড়ছি, শুনবেন ভালো করে। মনে আছে কুসুম শশীকে কিছু ডায়লগ দিয়েছিল? কি বলেছিল? মেয়ে মানুষ এরকম সেরকম সব রকম হয়, কিন্তু কিসের মতো হয় না? মনের মতো হয় না। আজকে লোহার শিকল দিয়েও বাদলে আপনি কি করতে পারবেন না, আমাকে আর আটকাতে পারবেন না, ঠিক না? ঠিক তেমনি আধার কার্ড চেয়েছিল সুনন্দাকে এরকম করে আটকাতে, কিন্তু সুনন্দা কোনোভাবে আটকাবেন না। এবং আধার কার্ড যে তার জীবনের যে জীবনবোধ তৈরি হয়েছে, ইয়ের একটা কথা ছিল, আপনার সফোক্লিসের একটা কথা ছিল, if you get married and if you আপনার যদি হচ্ছে কি যে ভালো সঙ্গিনী পান আপনি, তাহলে ইটস ওকে, গুড, ইউ আর লাকি। আর যদি খারাপ সঙ্গিনী পান তাহলে আপনি দার্শনিক হবেন। হ্যাঁ, ঠিক আছে, তার মানে আপনি দার্শনিক হয়ে যাবেন আর কি। আচ্ছা, এখন দেখেন আমরা চলি, এই কথা বলেন। আধার কার্ড হচ্ছেন সেই শ্রেণীর পুরুষ, লাইনটা ভালো করে লক্ষ্য করবেন। আধার কার্ড হচ্ছেন সেই শ্রেণীর পুরুষ যারা কিছুই হাতে রাখতে জানেন না। এদের কপালে দুঃখ অনিবার্য। পলিটিক্সের মতো মানুষের জীবনও হচ্ছে অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রোমাইজ। এই দারুণ ইনফ্লেশনের বাজারেও সংসারে শুধু হৃদয়ের দাম খুব বেশি নয়। বুঝতে পেরেছেন নাকি বুঝেন নাই? আবার আরেকটু পড়ছি। কানে বাজতে লাগলো সকরুণ স্বীকারোক্তি, মিনি সাহেব আমি ইডিয়েটই বটে, পরিহাসকে মনে করেছে প্রেম, খেলাকে ভেবেছে সত্য। হৃদয় নিংড়ানো অশ্রুধারায় সংসারকে করেছে রস ঘন, পৃথিবীকে করেছে কমনীয়। শিল্পী অঙ্কন করেছেন চিত্র, ভাস্কর পাষাণ খণ্ড উৎকীর্ণ করেছেন অপূর্ব সুষমা। যে সংসারে যে বঞ্চনা করলো, হৃদয় নিয়ে করলো ব্যঙ্গ, দুধ বলে দিল পিটুরি, তারই হলো জিত, আর ঠকলো কেবল সে যে উপহাসের পরিবর্তে দিল প্রেম। আমি জানি না বাংলা ভাষা বুঝেন কিনা। আচ্ছা, এইটা হচ্ছে মেয়েদের জন্য, এটা মনে হয় একদম সত্য কথা। আচ্ছা বলছি, একটা প্রয়োজন, আমি পড়ছি আবার, দেখেন মেয়েদের সাইকোলজি কিভাবে চলে আর ছেলেদের সাইকোলজি কিভাবে চলে, এটার একটা কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট। সুনন্দার পক্ষে সম্ভব ছিল না আধার কার্ডের গতিতে তাল রেখে চলা। সে নারী, প্রেম তার পক্ষে একটা সাধারণ ঘটনা মাত্র। শুনছি আমরা, আবিষ্কার নয় যেমন পুরুষের কাছে। মেয়েরা স্বভাবত সাবধানী, তাই প্রেমে পড়ে তারা ঘর বাঁধে। ছেলেরা স্বভাবত বেপরোয়া, তাই প্রেমে পড়ে তারা ঘর ভাঙে। প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা সবই সেটা আটপৌরে শাড়ির মতো নিতান্তই সাধারণ। আবারও বলছি, প্রেম মেয়েদের কাছে একটা প্রয়োজন, সেটা আটপৌরে শাড়ির মতো নিতান্তই সাধারণ। তাতে না আছে উল্লাস, না আছে বিস্ময়, না আছে উচ্ছলতা। ছেলেদের পক্ষে প্রেম জীবনের দুর্লভ বিলাস, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো, গরিবের ঘরে বেনারসি শাড়ির মতো ঐশ্বর্যময়। যে পায় সে দাম দিয়েই কিনে পায়। তাই প্রেমে পড়ে একমাত্র পুরুষই করতে পারে দুরূহ ত্যাগ এবং দুঃসাধ্য সাধন। বাকি আছে, টেনশন করেন না। আচ্ছা আচ্ছা, এইখানে ব্যাপারটা এরকম না, ব্যাপারটা যেরকম আপনারা ভাবছেন যে যদি এরকম চিন্তা থাকে, দিস ইজ অল। এখন আপনারা মিলছে কেন? আপনি কি ভিকটিম নাকি? যারা হাততালি দিয়েছেন তারা সম্ভবত ভিকটিম। আচ্ছা, ব্যাপারটা ঠিক এরকম না, ব্যাপারটা ভাইস ভার্সা, মানে অপোজিটেও আছে। ব্যাপারটা হচ্ছে অন্যভাবেও ঘটতে পারে। সেরকম যেরকম এরকম আমরা পড়ছি আবার, দেখেন তিনি খুব বাস্তবে একটা উদাহরণ দিয়েছে, যে যুক্তির সাথে হয়তো আমরাও একাত্মতা পোষণ করতে হচ্ছে। মিনি সাহেব, জগতের যুগে যুগে কিং এডওয়ার্ডের রায় করেছে মিসেস সিম্পসনের জন্য রাজ্য বর্জ্য, প্রিন্সেস এলিজাবেথরা করেনি কোনো জন স্মিথ বা ম্যাকেনজির জন্য সামান্যতম ত্যাগ। বলা হচ্ছে কি, পৃথিবীতে যত রাজা ছিল তারা হচ্ছে তাদের সিংহাসনে ছেড়ে দিয়েছেন কিসের জন্য? মানে তিনি যাকে পছন্দ করেন তাকে পাওয়ার জন্য। কিন্তু পৃথিবীতে এলিজাবেথ থেকে শুরু করে এরকম আরো
যে রানী ছিল তারা কখনো মিস্টার জন অথবা কারোর জন্য কখনো সিংহাসন ছাড়েনি, উদাহরণ নাই, মানে এরকম একটা উদাহরণ সে দিচ্ছে। শেষ করছি আমরা, শেষ করছি এভাবে, কোমল হৃদয় বলে আমার খ্যাতি নেই, কিন্তু আধার কার্ডের জন্য সত্যিকার বেদনা বোধ করলাম হৃদয়ে। সুনন্দা ব্যানার্জি আজ কোথায় আছেন জানি না, অনুমান করছি এতদিনে তার যৌবন হয়েছে গত, দেহেও বিগত শ্রী, দৃষ্টি বিদ্যুৎহীন এবং কপলের রেখাপুরীর প্রচুর প্রসাধন প্রলেপের দ্বারা আজও আরও কোনো মতোই গোপন সাধ্য নয়। অর্থাৎ তিনি অনেক বছর পরে চিন্তা করছেন যে এই সুনন্দা কেমন আছেন, যেহেতু আধার কার্ড আর কখনো বিয়ে করেনি। তিনি শেষ করছেন, আপনাদের কুসুম আর শশীর সম্পর্কটা ঠিক এই কোটেশন দিয়ে বারবারই আসে, আমি কোটেশনটা বলছি, দেখেন। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে দেয় কি? তাকে দেয় দাহ। প্রশ্নটা কোটেশনটা এইভাবেই আসে, মানে এই কোটেশনটা দিয়ে তারপর বলা হয় শশী ও কুসুমের, এই বক্তব্যের আলোকে শশী ও কুসুমের সম্পর্ক ব্যক্ত করুন। আবার বলবো, বলছি, প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, স্লোলি, প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, প্রেম বানান শিখে নেন, PREM। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে কি দেয়? প্রবঞ্চিত মানে যে বঞ্চিত হয়েছে, ঠিক আছে, কিন্তু প্রবঞ্চিতকে কি দেয়? তাকে দেয় দাহ। তাকে দেয় কি? দাহ। দাহ মানে কি? যে আগুনে জ্বলে, হ্যাঁ, দেখেছেন? তারপরের লাইন দাহ, দাহ, হ্যাঁ, দাহ মানে জ্বালা, যে আগুনে, আগুনের জ্বালা। আমি আবার বলছি, আচ্ছা আমরা শুনি, শুনলেই হবে। প্রেম জীবনকে দেয় ঐশ্বর্য, মৃত্যুকে দেয় মহিমা, কিন্তু প্রবঞ্চিতকে কি দেয়? দাহ দেয়। তাকে দেয় কি? দাহ। যে আগুন আলো দেয় না অথচ দহন করে, সেই দীপ্তিহীন অগ্নির নির্দয় দাহনে পলে পলে দগ্ধ হলেন কাণ্ড জ্ঞানহীন হতভাগ্য চারুদত্ত আধার কার্ড। আর কিছু লাগবে না, আপনাকে এতটুকু পড়লেই হবে। ডান, লিখেছেন? ডান। তার মানে এইখান থেকে এই কোটেশনটা দিয়ে এরকম করে একটা প্রশ্ন আসতে পারে। আমরা পড়েছিলাম হচ্ছে, আমি একটু রিভিউ করি যেহেতু অনেকে নতুন আসছেন। তার মানে সাহিত্য কাকে বলে, সাহিত্যের ভবিষ্যৎ নিয়ে একটা প্রশ্ন আসতে পারে। ক্লিয়ার? বুঝতে পারলাম? সাহিত্য কাকে বলে, সাহিত্যের প্রয়োজনীয়তা কি হতে পারে, সাহিত্যকে আদৌ দরকার আছে কিনা। কারণ আপনি 4টা বছর ভাষাও যেরকম পড়বেন, ইংরেজি ভাষা নিয়ে অনেক কিছু পড়তে হবে আপনাকে, ঠিক তেমনি সাহিত্য নিয়েও পড়তে হবে। অনেক সাহিত্য আসবে সামনে। নেক্সট সেমিস্টার আপনারা দেখবেন যে আপনারা অনেকগুলো সাহিত্যের কোর্স করছেন। আরও যেহেতু আপনারা অলরেডি ইন্ট্রোডাকশন টু লিটারেচার করেছেন, নাকি করছেন? ইন্ট্রোডাকশন টু লিটারেচার যেটা করছেন সেটা থেকে দেখবেন যে আরও এরপর থেকে আরেকটা অ্যাডভান্স লেভেলের সাহিত্য করবেন। তার মানে দিন শেষ হচ্ছে কি, আপনি পৃথিবীর যত ভালো ভালো যে সাহিত্যগুলো আছে সেগুলোর সাথে আপনার আস্তে আস্তে পরিচয় ঘটবে। পরিচয় ঘটার পরে হয়তো আপনিও বুঝতে পারবেন যে আপনার ভেতরে যে আমি আছে, সে আমিটাকে নতুন করে আবিষ্কার করার একটা সুযোগ থাকবে। আমরা তার মানে এটা একটা প্রশ্ন গেল। 2 প্রশ্ন আসতে পড়েছিলাম হচ্ছে পোস্টমাস্টার, একটা ছোট গল্প পড়েছিলাম আমরা। কি পড়েছিলাম? পোস্টমাস্টার একটা ছোট গল্প। আমি একটু রিভিউ করি আজকে আবার। আচ্ছা, পোস্টমাস্টার গল্পটাতে কি হয় আমি একদম সামারি বলছি। পোস্টমাস্টার গল্পটা লিখেছেন কে? রবীন্দ্রনাথ ঠাকুর। আমি ওর নামটা ভুলে গিয়েছি। রবীন্দ্রনাথ না, ওর নাম, হ্যাঁ, মনোযোগ দেন। আচ্ছা, রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছেন কি? পোস্টমাস্টার গল্প। ছোট্ট একটি গল্প, পড়লে হচ্ছে শেষ হয়ে যাবে এমন এক, অথবা আজকে বাসে যেতে যেতে পড়ে শেষ করে ফেলতে পারেন। আর যাদের গাড়ি আছে সে গাড়িতে বসে পড়তে পারে, আর যাদের কিছু নাই তারা হেঁটে হেঁটে পড়ে। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, পডকাস্টের মধ্যে শুনতেও চলে যেতে পারে। সেখানে কি বলছে, পোস্টমাস্টারের গল্পে আমরা দেখবো যে মেইন চরিত্রটাই হচ্ছে পোস্টমাস্টার। মেইন চরিত্র কি? পোস্টমাস্টার। এই পোস্টমাস্টার গল্পে প্রশ্নটা আসতে পারে এরকম, আচ্ছা এই গল্প থেকে যে প্রশ্নে আসুক, আই থিঙ্ক আপনারা যে প্রশ্নে আসুক আপনি অ্যান্সার করতে পারবেন। ছোট্ট একটা গল্প। রতন নামের একটা এতিম মেয়ে থাকে। পোস্টমাস্টার হচ্ছে কলকাতা থেকে গ্রামে তার সরকারি চাকরি বদলে তাকে হচ্ছে পরিবর্তন করা হয়।
এখন যেহেতু সে গ্রামের অযোগ্য পাড়া, সেখানে তো মানুষ নেই, তো তাকে দেখাশোনার জন্য একটা এতিম মেয়ে পরিচর্যা করতো। তার মেয়েটার নাম হচ্ছে রতন, বয়স হচ্ছে 13 থেকে 14 বছর। বয়স কত? 13 থেকে 14 বছর। সে হচ্ছে পরিচর্যা করতো। রুবেন, আপনাকে যেতে হবে। তো সে যখন পরিচর্যা করতে করতে মেয়েটা তো হচ্ছে জ্ঞান ছিল না, পড়াশোনা জানতো না। পোস্টমাস্টার তাকে পড়াশোনা শিখিয়েছে এবং পোস্টমাস্টার একদিন খুব অসুখে পড়ে যান। তো অসুখে পড়ার পরে তাকে যে ওই গ্রামে, এই অযোগ্য পাড়ায় যে বৈদ্য আনা, মানে ডাক্তার নিয়ে আসা, তাকে ট্রিটমেন্ট করা, হ্যাঁ, তাকে হচ্ছে গিয়ে বোনের ছোট বোন অথবা জননী রূপে যিনি চিকিৎসা দিয়েছেন সেই ব্যক্তিটিকে রতন, তাকে খুব সুন্দর করে টেক কেয়ার করার পরে পোস্টমাস্টার যখন সুস্থ হয়ে যাওয়ার পরে, এবং পোস্টমাস্টারের সাথে রতনের একটা, আমরা দেখবো যে একটা মানসিক সম্পর্ক তৈরি হয়েছিল। এখন এই মানসিক সম্পর্কটা দয়া করে আপনার প্রেমের দিকে রূপ দিয়েন না। এই সম্পর্কটা হচ্ছে কি একটা, হতে পারে একটা শ্রদ্ধাভাজন, হতে পারে একটা আশ্রয়দাতা হিসেবে সম্পর্ক, হতে পারে একটা পিতামহ সম্পর্ক। আমি কি বোঝাতে পারলাম নাকি বোঝেন নাই? দয়া করে এটাকে অন্যদিকে ডাইভার্ট করে ফেলেন না, কারণ আমাদের মানে কোনো কিছুতে দেখলে আমাদের একটা সন্দেহের ব্যাতিক আছে। আমাদের সবাই গিফটেড, গড গিফটেড, সন্দেহ করতে পছন্দ করি, যে কোনো কিছু লিখতেও পছন্দ করি। কাউকে কারোর সাথে দেখলে ধরে নিয়ে চলছে। তো এটা তো আমাদের একটা ব্যাতিক আছে, হ্যাঁ। পরবর্তীতে জানতে পারেন এটা তো ভাই বোন হাঁটতেছিল, বাট আপনি তো ঘটনা আগেই রটায় ফেলছেন। আচ্ছা, তো যে কোনো কিছু পরিলক্ষিত হওয়ার আগে সেই ব্যাপারটা নিয়ে আমাদের মনে হয় আলোচনা করা উচিত না। পোস্টমাস্টার সুস্থ হওয়ার পরে তিনি সিদ্ধান্ত নিলেন তিনি গ্রাম ছেড়ে চলে যাবেন, আর চাকরি বাকরি করবেন, মানে এইখানে চাকরি বাকরি করবেন না। এবং তিনি আবেদনপত্র লিখলেন যে তাকে যেন হচ্ছে গিয়ে কলকাতা অথবা শহরের দিকে আবার পোস্টিং দেওয়া হয়। কিন্তু তার আবেদন হচ্ছে নাকচ করা হলো, অ্যাকসেপ্টেড হয়নি দরখাস্ত, কিন্তু তাকে রয়ে যেতে, কিন্তু তিনি তারপরে সিদ্ধান্ত নিলেন তিনি কি করবেন, চাকরি ছেড়ে দেবেন, মানে দরকার চাকরি করবেন না, তিনি এখান থেকে চলে যাবেন। কিন্তু তিনি যখন এখান থেকে চলে যাবেন, তিনি তো তার অবস্থায় চলে যাবেন, কিন্তু রতনের কি হবে? রতন তো একটা অরফ্যান, রতন তো হচ্ছে একটা এতিম বালিকা, তার কি হবে? কারণ রতনের তো একটা সাইকোলজিক্যাল যে অ্যাটাচমেন্ট সেটা তৈরি হয়েছিল তার সাথে, পোস্টমাস্টারের সাথে। তখন তিনি চিন্তা করলেন, পোস্টমাস্টার কি বললেন যে আমার পরিবর্তে যিনি আসবেন সে তোর ভালো খোঁজ খবর রাখবে। এবং সে কি করে, পোস্টমাস্টাররা হচ্ছে কি তার জন্য সম্মান দেখালেন, তার যে মাইনে ছিল মাইনের ম্যাক্সিমাম পোর্শন টাকাটাই তার হাতে দিতে চাইলেন। কিন্তু রতন কোনোভাবেই সে টাকা গ্রহণ করলো না এবং সে বলল আমি তোমার পায়ে পড়ি, দয়া করে হচ্ছে কি আমাকে কিছু দিতে হবে না। এবং সে কান্না অশ্রুসিক্ত হয়ে সে সেখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে সে জানতে পারে যে এই যে পোস্টমাস্টার, সে নৌকায় উঠে, বৃষ্টি হচ্ছে, সে চলে যেতে থাকে। এবং রতন খুব চেয়েছিল যে পোস্টমাস্টার যদি তাকে নিয়ে যায়, পোস্টমাস্টার কি করে, যদি তাকে নিয়ে যায়, তাকে তো নিয়ে যেতেই পারতো, একটা এতিম বালিকা নিয়ে যেতেই পারতো। রতন তাকে অনুরোধ করেছিল, দাদা বাবু তুমি আমাকে নিয়ে যাও তোমার সাথে। কিন্তু পোস্টমাস্টার উত্তরে বলেছিল তা কি করে হয়, কেন কি করে হবে না? কারণ হিন্দুদের ভিতর একটা ব্যাপার স্যাপার আছে, ধর্ম ব্যাপার স্যাপার আছে, যে আপনি একটা অনাথ বালিকাকে আপনার সাথে হুট করে নিয়ে যাবেন, তারও তো একটা প্রশ্নবিদ্ধ হওয়া নাকি হবে না? আবার জাতেরও একটা ভেদাভেদ আছে, সে জাতের ভেদাভেদের কারণে পোস্টমাস্টার কোনোভাবে তাকে নিতে চায় না। কিন্তু পোস্টমাস্টার যখন নৌকায় উঠে নদীতে যখন পাল বাওয়া শুরু করে এবং বৃষ্টি আসা শুরু করে, তখন পোস্টমাস্টার হঠাৎ করে একটা চিন্তা উদয় হয় তার ভিতরে যে আমি কি ফিরে যাব এই বালিকাকে আনার জন্য? আমি কি এই বালিকাকে ফিরিয়ে আনতে পারি? এবং সে তখন একটা খুব চমৎকার, রবীন্দ্রনাথ একটা খুব চমৎকার মেটাফোর দেয় যে এই পুরো পৃথিবী জুড়ে যে ছবিটা তার চোখের সামনে এখন ভাসছে, সেটা হচ্ছে কার ছবি? রতনের প্রতিচ্ছবি। সে দেখতে পাচ্ছে যে রতন যেন হচ্ছে তাকে হাহাকার করছে, যে রতন চাচ্ছে যে পোস্টমাস্টার যেন দাদা যাতে ফিরে আসে এবং তাকে এসে নিয়ে যায়। কিন্তু পোস্টমাস্টার তখন প্রশ্ন করে, ফিরে গিয়ে লাভ কি, পৃথিবীতে কে কাহার? মনে আছে লাইনটা? ফিরে গিয়ে লাভ কি, পৃথিবীতে কে কাহার? কে বলে? পোস্টমাস্টার বলে। আর রতন কি বলছে? এখন রতন তো কোনো যুক্তি পারবে না, ছোট্ট বালিকা, তার কাছে কোনো যুক্তি নেই। সেজন্য রবীন্দ্রনাথ তার যুক্তিটা এটে দিচ্ছে। কি এটে দিচ্ছে? হায় বুদ্ধিহীন মানব হৃদয়। রবীন্দ্রনাথ কি বলছে? বুদ্ধিহীন মানব হৃদয়। কার অবস্থা এটা? রতনের অবস্থা। অর্থাৎ মানব হৃদয়ের তো আসলে কোনো বুদ্ধি নেই, আছে সেখানে আছে আবেগ, সেটার ভিতরে যুক্তি চলে না, যা চলে সেটা কি?
আবেগ দিয়ে চলে, সেখানে আপনি কখনো যুক্তি দিয়ে করতে পারবেন না। যুক্তি দিয়ে আপনি কখনো আবেগকে নিয়ন্ত্রণও করতে পারবেন না। আবেগের জায়গাটা হচ্ছে সম্পূর্ণ কল্পনা জগৎ, এবং আবেগে হচ্ছে সেই জিনিসগুলি চলে যে জিনিসগুলো আপনি যুক্তি দিয়ে কখনো প্রমাণিত করতে পারবেন না। বুঝা গেল? সব অযৌক্তিক সামগ্রিক সময় গ্রন্থি নিয়ে যে পৃথিবী তৈরি হয়, সেই পৃথিবীকে আমরা বলি স্বপ্নের পৃথিবী, অথবা সেই পৃথিবীকে বলি আমরা আবেগের পৃথিবী, যেখানে অসম্ভবকে আপনি কি করছেন, ভুলে ভুলে বলছেন যে হ্যাঁ হ্যাঁ সম্ভব সম্ভব, সব ঠিক আছে। বুঝা গেল? এই হলো পোস্টমাস্টার। নেক্সট ক্লাসে আমরা পড়বো হচ্ছে জীবনানন্দ, একটু বড় পার্ট। জীবনানন্দ আমরা দুটো কবিতা পড়েছি। কয়টা কবিতা পড়েছি? দুটো কবিতা। একটা কবিতা হচ্ছে 8 বছর আগের একদিন, আরেকটা কবিতা হচ্ছে কি বনলতা সেন। আমরা নেক্সট ক্লাসে হচ্ছে জীবনানন্দের কবিতাটা যে অ্যান্সার করবে তাকে একটু বেশি মার্ক দেওয়া হবে, কারণ জীবন দাসের কবিতা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি জীবন নিয়ে অনেক কিছু বুঝতে পারবেন, মানে আপনার ম্যাচুরিটিটা অনেক বড় লেভেলের। কারণ জীবনানন্দ হচ্ছে সবাই বুঝতে পারে না, কাইন্ড অফ লাইক একটু অলৌকিক কবি টাইপের। সো আপনারা আশা করি জীবনানন্দ থেকে প্রশ্নগুলো অ্যান্সার করবেন এবং আপনারা খুব সুন্দরভাবেই কবিতাগুলো পড়বেন। জীবনের কবিতা পড়ার জন্য আমি তারপরে বলছি 8 বছর আগের একদিন পড়বেন, বনলতা সেন পড়বেন। আমার এটা শীটে দেওয়া ছিল নাকি? শীটে অলরেডি দেওয়াই আছে, শীটটা চাইলে কেউ কালেক্ট করতে পারেন। 8 বছর আগের একদিন বনলতা সেন। যদি কারো কাছে শীটটা না থেকে থাকে দয়া করে ওর কাছ থেকে নেন, ওই যে আপনি দেখতে পাচ্ছেন একটা তাজা শীট, সেটাকে ফটোকপি করেন। ফটোকপি করলে আপনার কাছে শীটটা হয়ে যাবে। জীবন দাসের কবিতা নিয়ে কোনো ধরনের আলোচনা আসলে খুব বেশি নেই, ইন্টারনেটে আপনি খুঁজলেও পাবেন না। সেজন্য আপনাকে কমপ্লিটলি ডিপেন্ডেন্ট হতে হবে কোথায়? শীটে, মানে এই যে ক্লাস লেকচারসের উপর। ক্লাস লেকচারস শুনলে আপনি মোটামুটি অ্যান্সার করতে পারবেন। মনে রাখবেন দুটো থেকে আলাদা প্রশ্ন কোনো আসবে না, দুটো মিলিয়ে, দুটো কবিতা মিলিয়েই একটা প্রশ্ন আসবে। সবাইকে বুঝতে পারলাম? দুটো কবিতা থেকে আলাদা আলাদা কোনো প্রশ্ন আসবে না। কিভাবে আসবে? দুটো মিলিয়ে প্রশ্ন, মানে একটা থিমেটিক কোয়েশ্চেন আসবে। কারণ জীবন দাসের কবিতার প্রত্যেকটা থিমই হচ্ছে কি মোর অর লেস, আপনি যে নামেই ডাকেন, যা কিছুই করেন, সবকিছুর ভিতরে একটা কমন থিম আছে, সেটা হচ্ছে মৃত্যু। সেটা কি? মৃত্যু। আচ্ছা, এই যে জীবন দাসের কবিতা হচ্ছে কি এই জেনারেশনের সবচেয়ে, মানে এই জেনারেশনের সবচেয়ে বেশি পড়ে জীবনানন্দ দাশকে, কারণ মনে হয় জীবন দাসের থেকে আপনাদেরকে খুব বেশি বুঝেছিল। এবং জীবন দাসের কবিতা এই জন্য হয়তো আমি একটা লেখা দিব আমার, সেটা আপনাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা ওই লেখাটুকু পড়লে হয়তো জীবন দাসকে আরো সহজভাবে বুঝতে পারবেন। রবীন্দ্রনাথের নিয়েও যে লেখাটা আছে সেটাও আমি দিয়ে দিব, সেটা পড়লে আপনি আরো বুঝতে পারবেন। তো অবভিয়াসলি আপনার কাছে এইটা ছাড়া আর কোনো প্রশ্ন নাই। যা পড়িয়েছি তার থেকে প্রশ্ন আসবে, আর যা পড়ায়নি তাও আমার মাথায়ও নেই, তো ওটা থেকে প্রশ্ন আসবে না। ক্লিয়ার? তো যা পড়িয়েছি তাই আসবে, আর যা পড়ায়নি তা তো আমিই পড়াইনি, আমার মাথায় নেই, তো প্রশ্ন করা তো মানেই হয়। হলো? ডান? আচ্ছা, এবার রেকর্ডিংটা অফ করে দেন।